কোনো চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয়। বসিরা রকবার বাচ্চা এসে শুধু শান্তিপূর্ণভাবে ভোটটা হওয়ার সময়ের অপেক্ষা। রেখা পাত্র মহাশয়া, তার উদ্দেশ্যে বলছি, বসিরহাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না, বসিরহাটের কৃষকরা বিজেপির পক্ষে ভোট দেবে না, কারণ আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ পিরিয়ডের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখা পাত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাস করেছিল সেই নীল চাষিদের মতো শাসক বর্তমান কৃষকদেরকেও শোষণ করার চেষ্টা করা হয়েছিল। যেমন নীল চাষিদের কথা আমরা ভুলে যাচ্ছি না, নীল চাষিদেরকে শোষণ করা হতো, অত্যাচার করা হতো, মারা হতো, তাদেরকে চাষ করিয়ে তাদের চাষ কৃষিজ জিনিসগুলোকে নীলকে তারা শোষণ করে নিত। যে বিল কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ফাঁদ তৈরি করেছিল। তো বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে শোষণ করার ফাঁদ তৈরি করেছিল। আমরা কৃষক বিজেপিকে ভোট দেব? একটু বলুন। আমরা কৃষকরা দেব না। তাই রেখাপাত্র মহাশয়ের কানে পৌঁছে দিন, আপনি কত হাজার ভোট, কত লক্ষ ভোটে হারবেন, কৃষকরাই আপনাকে হারিয়ে দেবে। হবে তো নাকি? আমার আগে মুসা বলছিল নাকি চতুর্মুখী নাকি সব বলছিল, লড়াই যেতে নাই, কোন মুখী লড়াই নাই। মুসা মাথায় রাখো, কোন চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয়। বসিরা রকবার বাচ্চা এসে শুধু শান্তিপূর্ণভাবে ভোটটা হওয়ার সময়ের অপেক্ষা। বসিরা রকবার পাচ্ছে, আর আমরা ভুলে যাচ্ছি না কৃষকরা যখন এই তিনটে বিলের বিরোধিতা করে সারা দেশে আন্দোলন সংগঠিত করেছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষক প্রেমী আমরা এসএফরা কৃষকদের ডাকা ভারত বন্ধকে সাথ দেওয়ার জন্য, সংহতি জানানোর জন্য আমরা কৃষকদের ডাকে ভারত বন্ধে সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। আর হাজী নুরুল ইসলাম সাহেবের দলের যারা নেতারা, এই গুন্ডা মস্তানরা, ওই দিনকে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জির বুকে ব্যথা লাগছিল। ওই দিনকে আমাদের উপরে অত্যাচার করেছিল এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের লোকেরা, কৃষকদের ডাকা বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, এই বসিরহাটের কৃষকেরা, যেমন যারা বিল নিয়ে এসেছিল বিজেপি তার বিরুদ্ধে ভোট দেবে, একইভাবে যারা আমরা বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলাম এই নুরুল ইসলাম সাহেবের দলের গুন্ডা মোসেন্তানেরা আমাদের উপরে তথা কৃষকদের উপরে, আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালিয়েছিল, এর জবাবও কৃষকরা দেবে। আগামী জুন মাসের 1 তারিখে কৃষকদের এগিয়ে আসতে হবে। সর্বপ্রথম কৃষকরা লাইনে দাঁড়িয়ে এই তৃণমূল বিজেপি বিজেমূলের বিপক্ষে ভোট দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আখতার রহমান বিশ্বাসকে পাঠাবে, কৃষকের হয়ে বলিষ্ঠ কণ্ঠে করে সওয়াল করবে। আরে ভাই, আমি অবাক হয়ে যাই, লড়াইটা ছিল কার বিরুদ্ধে ভাই? আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে। তো ভারত বন্ধটা কার বিরুদ্ধে রাখা ছিল? বিজেপির বিরুদ্ধে। তো অনেক বিজেপি শাসিত রাজ্যে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে, আর মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল। হয়তো দাদা বলে দিয়েছিল যদি বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে, দাদা। সেই জন্য কি করেছিল? কৃষকদেরকে রাস্তায় নেবে তৃণমূলের গুন্ডারা, এই হাজী নুরুল ইসলামের দলের লোকেরা মারধর করেছিল, বন্ধ সফল হতে দেয়নি। তাই কৃষকরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, কৃষকরাও তো জবাব দেবো ভাই। এই কারা কৃষক আছে হাত তুলুন তো। ম্যাক্সিমামই তো কৃষক, তাহলে জবাব দিতে হবে তো নাকি ভাই? জবাবটা কিভাবে দেব? মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয়। আমরা আমাদের ক্ষমতা আছে, যে ভোটিং ক্ষমতা, তার মাধ্যমে জবাবটা দিয়ে দেবো। আপনারা শুনেছেন অনেকেই, বা সবাই জানি, আমরা শুনি, মানে বাস্তবে জানি না, কিন্তু লোকে মুখে শুনেছি কি চাওয়ালা নাকি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমারও সৌভাগ্য হয়নি, এখানে যারা আছেন কারো সৌভাগ্য হয়নি। আমাদের দেশের বিদায়ী মুখ্য প্রধানমন্ত্রী কোন স্টল থেকে চা বিক্রি করতেন, কোন দোকান থেকে চা বিক্রি করতেন, সেটা আজও পর্যন্ত দেখার কারো সৌভাগ্য আমাদের হলো না। এবং উনার হাতে চা কে খেয়েছেন, কে কিনে খেয়েছেন, এই ধরনের চা ক্রেতারকেও খুঁজে পেলাম না, তাই তো নাকি? ঠিক যেভাবে মমতা ব্যানার্জির মহাশয়ার জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন, সেটা যেমন আমাদের ইউনিভার্সিটিটাকে খুঁজে পেলাম না আমরা, ঠিক একইভাবে। কিন্তু একটা কথা ভালো করে বুঝুন, কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, দেশের প্রধানমন্ত্রীও তো, দেশের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা হতে পারে তো তাদের কথা অনুযায়ী। কিভাবে হয়েছে? আপনি আমি ভোট দিয়েছি, কেউ ভোট দিয়েছে, ভোটের মাধ্যমেই হয়েছে তো নাকি? তাহলে ভোটিং পাওয়ারটা বিশাল। সংবিধান আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দিয়েছে, সেটাকে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে। আপনার হাতে পাওয়ার আছে, ভোট দিন, দুর্নীতি মুক্ত ভাবে
মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। ভোটটা কোথায় দেবেন? চুপচাপ চুপচাপ চুপচাপ। তৃণমূল যদি মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক বন্ধুরা দেখছিলাম চায়ের দোকানে বসে সব শুনছে, সেখানে বলবো তৃণমূল যদি ভয় দেখায়, প্রয়োজনে হাজী নুরুল ইসলামের দলের ঝান্ডা নিয়ে আপনারা একটু র্যালিতে যাবেন, কোনো সমস্যা নেই আমার। ওদের নামে জয়ধ্বনি দিলে সামনের সারিতে দাঁড়িয়ে জয়ধ্বনি দিন, কোনো সমস্যা নেই। মনে মনে বলবেন দাঁড়া, সময় আসলে বুঝিয়ে দেব। আর যখন ভোটটা দিতে যাবে কোথায় দেবেন? মায়েদেরকে বলে দিচ্ছি, বাপেরাও একটু মনে রাখবেন, তৃণমূল কিন্তু তার দুর্নীতির সর্বোচ্চ লেভেলে ওরা যাবে। খোঁজ পাচ্ছি বাড়িতে গিয়ে হিন্দু মায়েদের কাছে গিয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলছে বল তৃণমূলকে ভোট দিবি। আর মুসলিম এলাকায় গিয়ে বলছে বল কোরআন শরীফে হাত দিয়ে বল, মাথায় দিয়ে বল, তোর ছেলের কসম খেয়ে বল নাকি তৃণমূলকে ভোট দিবি। একটা কথা বলি আপনাদের, জান বাঁচানো ফরজ, আগে জীবনটা বাঁচাতে হবে। যা বলছে সব শুনুন, ও যা বলতে বলবে সবে শপথ করে নেবেন। আর মনে মনে বলবেন কি, ভগবান দেখছে, আল্লাহ দেখছে, এখন কিছু করার নেই, জীবন চলে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পেরেছেন? আর যখন ইভিএম মেশিনের সামনে আপনি আর ইভিএম মেশিন থাকবে, সব কথা মাথা থেকে ভুলে যান, ওইটার কথা ভাবুন, আপনার ছেলের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে। আপনার হয়ে লড়াই পার্লামেন্টে, দেশের আইন যেখানে তৈরি হয়, সেই দেশের আইন যেখানে তৈরি হবে আপনার লোককে পৌঁছাতে হবে। আপনার লোক যদি না পৌঁছায়, তাহলে সিএএ সময় যখন আপনার লোক ভেবে যাকে ভোট দিয়ে পৌঁছেছিলেন, সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে এসেছিল। আগামী দিনে যদি এই ধরনের বিভাজনের কোনো বিল আসে, তাহলে কিন্তু আপনি ভোট লোককে যদি নির্বাচিত করে পাঠান, সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে আসবে, আপনার হয়ে চিৎকার করবে না। আমাদের আক্তার রহমান বিশ্বাসকে যদি জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, বিগত দিনের যে সমস্ত বিলগুলো আছে জনগণের বিপক্ষে গিয়েছে, ধর্মীয় বিভাজন করার জন্য বিল নিয়ে এসেছে, সমস্ত বিলের বিরোধিতার সাথে সাথে আগামী দিনে যদি কোনো এই ধরনের বিভাজনের বিল নিয়ে আসে, জনগণের বিপক্ষে যায় এমন বিল নিয়ে আসে, তারও সমাহারে বিরোধিতা করবে। আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে লড়াই করবে। যেমন ভাঙড়ের আমি প্রতিনিধি বলেছিল ভাঙড়ে নাকি এয়ারপোর্ট করবে, আমি চ্যালেঞ্জ করেছিলাম, ভাঙড়বাসীর ইচ্ছার বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে দেখাও, আমি প্রতিনিধি কি করতে পারি সেটাও বুঝিয়ে দেব। বলেছিলাম ভাঙড়বাসীর তার ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তোলো এয়ারপোর্টের জন্য, বা এক কোদাল মাটি ঢালো এয়ারপোর্টের জন্য, কি করতে হয় আমি বুঝে নেব, ভাঙড়বাসীর হয়ে আমি লড়ে নেব। তার কদিনের মধ্যেই কি দেখলাম, পেপারে চলে আসলো, কই আমরা তো এয়ারপোর্টের জন্য ভাঙড়কে চিহ্নিত করিনি, এই ধরনের খবর চলে আসলো। আর যদি ওখানে তৃণমূলের কোনো বন্ধুকে আপনারা জিতিয়ে দিতেন, সে দায়িত্ব নিয়ে এসে পেঁদিয়ে বলতে এই করো। পেঁদিয়ে শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাকে বলতে হচ্ছে। তো আগামী দিনেও আপনারা বর্ডার এরিয়াতে আছেন, আপনাদের হয়ে লড়াই করার লোকের দরকার, শক্তিশালী লোক। তবে হ্যাঁ, এই বর্ডার এরিয়া যখন মনে পড়ছে আমার, বলছি একটা কথাই, আমরা আমাদের দেশ সবার আগে। দেশ থাকলে পার্টি থাকবে, দেশ থাকলে আপনি আমি থাকবো, দেশ থাকলে, দেশে যদি শান্তি থাকে আপনার আমার শান্তি হবে। বর্ডার এরিয়া থেকে যদি কোনো সমাজ বিরোধী এসে ঢুকে পড়ে, বা এই ধরনের মনে হচ্ছে ওখানে সমাজ বিরোধী কেউ আছে, যেহেতু বর্ডার এরিয়া বসিরহাট, আপনাদের বলবো আপনাদের কাজ হবে তৎক্ষণিক লোকাল থানায় জানানো। যদি লোকাল থানাতে না জানাতে পারেন আমাদেরকে জানাবেন, আমরা জানাবো। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রশ্রয় বাংলাতে দেব না, দেশে দেব না, ঠিক বহির্বিশ্ব থেকে কেউ এসে আমার দেশের ক্ষতি করবে, সে যে কেউ হতে পারে, তাকে আমরা বাংলায় ভারতবর্ষে তাকে রাখবো না, তাকে আইনের মাধ্যমে তাকে শায়েস্তা করব। যেমন বিদেশি বন্দুক ঢুকেছে তার কঠিন সমালোচনা করছি, আগামী দিনে যদি এই ধরনের কেউ কর্মকাণ্ড করে আমাদেরকে জানাবেন, তার আমরা বিরোধিতা করব। এনআরসি সিএ এর কথা বলছি, আমরা পার্লামেন্টে পাঠালাম সিএ এর হাত থেকে বাঁচবার জন্য, অনেকে ভোট দিয়েছিলাম, তাই তো নাকি? হ্যাঁ, চোখ কান বুঝে আল্লাহ বাঁচাও বলে, ভগবান বাঁচাও বলে দিলাম কোথায়? আজকে হলোটা কি? যাকে ভোট দিয়ে পাঠালাম সেই ভোটাভুটিতে বিজেপির বিরুদ্ধে অংশগ্রহণ করলো না, সে বিজেপিকে সহযোগিতা করে দিল। বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি কিন্তু বকলমে সহযোগিতা করিয়েছে। এবার আসা যাক, যেটা বলছিলাম, বিশেষ করে মায়েদের বলবো, বাপেদের বলবো, আপনারা আপনাদের ঘরের বাকি সদস্যদেরকে বলবেন, তৃণমূল প্রচন্ড চালাকি কাজ করবে। কি করবে জানেন?
ইভিএম মেশিনে কি বলবে বোকা বানানোর জন্য, যে 1 নম্বর কি 2 নম্বর, ওদের যেখানে একে যদি তৃণমূল আসে, 2-এ যদি তৃণমূল আসে, কি বলবে, ওই 1-2 এর মধ্যে ওরা থাকবে। কি বলবে বলুন তো, যে 1 নম্বর মেশিনটা সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে তোরা ভাইজানের খামচিহ্নটা দিবি, এরকম বলতে পারে। ওদের কথা বিশ্বাস করবেন না, এরা এত বড় সমাজ বিরোধী আমি মনে করি এরা। আপনারা শুনলে অবাক হবেন, সমব্যথী প্রকল্প বলে আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে। প্রকল্পটা কি, কোনো গরিব মানুষ মারা গেলে তার, আমরা দেখেছি তো অনেক হিন্দু সমাজে গরিব মানুষ মারা গিয়েছে, দাহ করতে পারে না, সবাই চাঁদা তুলে অনেকে দিয়ে টাকা পয়সা দিয়ে দাহ করায়। মুসলিম মারা গিয়েছে, কাফন দাফনের টাকা নাই, এরকম হয় না ভাই? সেই জন্য আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে, আপনারা জেনে রাখুন, আপনাদেরকে জানানো হয়নি। সমব্যথী প্রকল্প 2000 টাকা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়। আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয়, মমতা ব্যানার্জির গাছের টাকা দেয়নি, হাজি নুরুল ইসলামেরও টাকা নয় এটা, আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয়। 2000 টাকা করে পাওয়া যায়। আর এই মমতা ব্যানার্জির দলের নেতারা ওই 2000-এর থেকেও 500 টাকার কাটিং করে নেয়। ভাবতে পেরেছেন এরা কত নোংরা? এদের মায়েরা বেঁচে আছে, বাবাগুলোকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে, এই তৃণমূলের অবস্থা। আর আমাদের এলাকায় যে মা বিধবা, যে মা বার্ধক্যে উপনীত হয়েছে, যে বাপ বার্ধক্যে উপনীত হয়েছে, আর্থিকভাবে দুর্বল, তাদেরকে না বার্ধক্য ভাতা পাচ্ছে না বিধবা ভাতা পাচ্ছে। আর এদের মা বাপ বেঁচে থাকার পরেও বাপকে মৃত দেখিয়ে মায়ের নামে ভাতা তুলে খাচ্ছে। এরা পারে না এমন কোনো কাজ নাই। কথাই আছে না, যে লোহা নাকি চিবোতে পারে না, আর একটা কি খেতে গন্ধ বলে খায় না, তবে এরা সব পারে। এরা পারে না এমন কিছু নাই। পাথর খেয়ে নিচ্ছে, এরা বালি খেয়ে নিচ্ছে। আরে বাচ্চাদের মিড ডে মিল, বাচ্চাদের খাবার এরা হাত মারছে। গরিব মানুষ যার রেশন নিয়ে তার মাস চলে, তার রেশনে চুরি করছে। আর মমতা ব্যানার্জি একদম কত বাহবা দেওয়ার মতো কথা বলছে, আগে এত রেশন দিতাম না, এখন দিচ্ছে। আরে ভাই ভালো করে বুঝুন, আমি কি রেশন নিই? আমি নিই না, কারণ আমি স্বাবলম্বী বলে। রেশন কারা নাই? যারা আর্থিকভাবে দুর্বল। বলছে এখন বেশি করে রেশন দিচ্ছি, তার মানে এই রাজ্যে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা বেড়ে যাচ্ছে না? ওনার যদি লজ্জা থাকতো, আমার রাজ্যে যুবকদের হাতে কাজ দিত, রেশন নেওয়ার পরিমাণ কমে যেত, বুক ঠুকে বলতো যে আমাদের আমলে এতজন রেশন নিয়েছে, এখন এত কম হয়ে গেছে, আমি কাজ দিয়েছি। লজ্জা নাই ওনাদের। ওনারা বুক ঠুকে কি বলছে? রেশন বাড়িয়ে দিচ্ছে। তো এরা এতটাই নির্লজ্জ, এরা কি করবে? ইভিএম মেশিনে বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে অন হবে, এইটা টিপলে তারপরে ওই ভোটটা দেবে। একদম ওদের ফাঁদে পা দেবেন না। মায়েরা যাবেন ইভিএম মেশিন এর কাছে গিয়ে, মায়েদের বলছি হাত দুটাকে পেছন দিকে রাখবেন, ভালো করে দেখে নেবেন কোথায় খামচিহ্নটা, এইরকম ভাবে, ঠিক আছে? আর যদি সামনে কেউ থাকে, আপনি মেশিনে আছেন, ওই গেটের কাছে দেখবেন এইরকম ড্রেসে সেন্ট্রাল ফোর্স থাকবে, সঙ্গে সঙ্গে তাকে যে বলবেন, হিন্দিতে না বলতে বলে বাংলায় বলবেন, ও ভোট চোর বলবেন, বুঝে নেবে। আর চোর শব্দটা বাংলার সাথে এখন সমর্থক শব্দ তৃণমূলীরা করে দিয়েছে, আমাদের জন্য লজ্জা। কি বলবেন মায়েরা? বলবেন ভোট চোর। ওই ভোট চোর দেখিয়ে দেবেন, দেখবেন সেন্ট্রাল ফোর্স এসে দেবে চাম করে, একদম হবে তো ভাই? ভোট চুরি হতে দেওয়া যাবে না। হাতটা রাখবেন আর দেখবেন কোনখানটা খামচিহ্ন, সোজা নিয়ে এসে একদম খামচিহ্নতে পিক করে আওয়াজ হবে, যতক্ষণ না আওয়াজ হয় ছাড়বেন না, ততক্ষণ সুইচ বসে যাবে। কি মায়েরা, হবে তো নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা অনুরোধ আপনাদের কাছে করবো, আমি আপনাদেরকে একটা কথা বলবো, রাখবেন আমাদের। আপনারা তো আচ্ছা শুনিছি, আমি বারবার বলে ভাইজান জীবন দিয়ে দেবো। আচ্ছা ভাইজানের জন্য কজন জীবন দিতে পারবেন? এটা হাত তুলবেন। ওরে বাবা দেবেন, আমার ভাই কারো জীবন লাগবে না। আপনারা জীবন হোক, আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, এই কামনা সৃষ্টিকর্তার কাছে করি। তবে আমি এই ভোট পিরিয়ডে আপনাদের কাছে একটা জিনিস চাইছিটা কি, আপনাদের মূল্যবান একটু সময় চাইবো, দেবেন? আপনারা এখানে এসেছেন, আপনারা একজন ভোটার হিসাবে এসেছেন, শুভাকাঙ্ক্ষী হিসাবে এসেছেন। আপনারা এখান থেকে বিদায় নেবেন, আপনারা পার্টির দায়িত্বশীল কর্মী হিসাবে। এটা হবে ভাই? হবে? কারা কারা দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করবেন তো ভাই? তাহলে আপনাদের কাজ একটা দিচ্ছি, মায়েদেরকেও বলবো, মায়েরা আরো বেশি করে পারবেন, মায়েদেরকে বলবো বাড়ি বাড়ি চলে যাবেন, বাপেদেরকে বলবো চায়ের দোকানে থেকে যেখানে উঠা বসা করছেন মাচাতে
বাজারে, যেখানে বাসে ঘাটে যেখানেই ঘুরুন, একটাই কথা বলুন, বসিরহাটে আইএসএফ আসছে, বসিরহাটে আইএসএফ আসছে, বসিরহাটে আইএসএফ আসছে। এই অন্য কোন সিম্বলে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না। অনেক সিম্বল দাঁড়িয়েছে বসিরহাটে, অনেকজন প্রার্থী দিয়েছে, আরো দিতে পারে, সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার, সবার রাইট আছে লড়াই করার, কিন্তু খাম বসিরহাটে জিতছে। এইটা বার্তাটা পাঠিয়ে দিন এবং শুধু এইটুকুই দায়িত্ব নিয়ে অন্তত 10 জন করে আপনারা দায়িত্ব নিন। বিজেপি তৃণমূল, এই বিজেমূল থেকে ভোট মাইনাস করে 10টা করে ভোট আপনারা খাম চিহ্নের পক্ষে ফেলার ব্যবস্থা করুন। এখানে 1500 থেকে মানুষ আছে কম করে, বেশি তো কম নয়, জায়গা নাই বলে দূরে দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, চায়ের দোকানে বসে শুনছেন। এখানে যদি 5-7 হাজার মানুষ দায়িত্ব নিয়ে 10টা করে ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে নিয়ে আসতে পারে, তাহলেই তো এখানে আমাদের খেল খতম, এখানেই তো আমরা বাজিমাত করে দিলাম, এখান থেকেই তো আমরা লিড করে নিলাম। হবে তো নাকি ভাই? 10টা করে হবে তো? কম করে 10টা। মায়েরা, যে মায়েরা আসতে পারে না তাদের বাড়ি চলে যান, গিয়ে খাম চিহ্ন দেখান। এই খাম চিহ্ন অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। এই খাম চিহ্নটা আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে টিচার নাই, শুধু যাচ্ছে আসছে আর মিড ডে মিল খেয়ে চলে আসছে, সেটা তখন তৃণমূলরা চুরি করে নিচ্ছে। আমরা মিড ডে মিল না চুরি হয় যেমন দেখবো, সাথে সাথে আপনার ছেলের জন্য টিচার যাতে স্কুলে পর্যাপ্ত পরিমাণে থাকে তার লড়াই করব। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাতে প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন পায় তার লড়াই আমরা করব। আইনসভার মধ্যে, রাজ্যের আইনসভার মধ্যে আমি লড়াই করেছি। আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে প্রাইমারি সেকশন থেকেই বাচ্চারা কম্পিউটার শিক্ষা পায়। আর আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলার কথা বলুন, প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার শিক্ষা তো দূরের কথা, তার যে অঙ্ক বাংলা থেকে শুরু করে যে সাবজেক্টগুলো আছে সেই শিক্ষাই পাচ্ছে না। কিন্তু আমরা লড়াই করব। রাজ্যের আইনসভার মধ্যে আমি আপনাদের হয়ে সওয়াল করেছি, দেশের আইনসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করবে আক্তার রহমান বিশ্বাস। আপনাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে হসপিটালের কথা নিয়ে স্বাস্থ্যের আন্দোলন করবে, শিক্ষার আন্দোলন করবে, আর্থসামাজিকভাবে মানুষ যাতে ডেভেলপ হয় তার কথা বলবে। আচ্ছা, এখানে মৎস্যজীবীরা কারা আছে একটু হাত তুলবেন? মৎস্য চাষের সাথে অনেকে যুক্ত আছেন তো? আমরা চাই সরকারকে, আমরা বারবার বলেছি, বিজ্ঞানসম্মতভাবে চাষিদেরকে ট্রেনিং দেওয়া হোক, চাষিরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করবে। কি হয় বলুন তো, এই 1 বিঘে জমি আছে, ধানটা একটু বেশি ফলাবো, সবজিটা বেশি ফলানোর জন্য আমরা বেশি করে অনেক ক্ষেত্রে সার দিয়ে দিই, কিন্তু এটা ভুল। আমাদের বিজ্ঞান বলছে 1 বিঘে জমিতে স্বল্প সার দিতে হবে, সেই পরিমাণটা বিজ্ঞান বলছে যদি দেন 2-3টে লাভ হবে। একটা হচ্ছে বেশি সার দেওয়ার জন্য আমার টাকা যাচ্ছে, পলিউশন হচ্ছে, মাটির পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, আমার টাকাও যাচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঠিক একইভাবে মাছ চাষির ক্ষেত্রে যদি 15 কিলো মাছ থাকে, আমরা 15 কিলো মাছের খাবার দিয়ে দিই, কিন্তু বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে, 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিই। তাহলে আমাদের এই 13 কিলো মাছের খাবারের দামটা এক্সট্রা চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে না। আক্তার রহমান বিশ্বাস আগামী দিনে গিয়ে আপনাদের জন্য আওয়াজ তুলবে। সুন্দরবন এলাকায় যে সমস্ত বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুলবে। ঠিক নওশাদ সিদ্দিকী যেমন রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলছে, এই আওয়াজটা আমরা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, এই আওয়াজটা বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের আইনসভার মধ্যে তুলতে চাইছি। রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ উঠবে, দেশের আইনসভার মধ্যে আওয়াজ উঠবে। মধ্যখানে আপনারা আছেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বাধ্য হবে আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে আপনাদেরকে চাষবাসের করার কথা বলবে এবং বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের জন্য তিনি বলবেন। শেষ করব, এখানে মতুয়া সমাজের ভাইয়েরাও কিছু বসবাস করে, বসিরহাটে আছে নমশূদ্র সমাজের ভাইয়েরা। তবে মতুয়া ধর্মগুরু সম্পর্কে মমতা ব্যানার্জি তার নামকে নিয়ে যে খিল্লি করেছে তার জবাব দিতে হবে তো ভাই, হবে তো নাকি? আমরা ভুলে যাচ্ছি না সায়নী ঘোষ, হিন্দু সমাজের মা বোনেরা যে ঠাকুরকে, একটা শিব ঠাকুরকে শ্রদ্ধা, তাদের ভালোবাসা ভক্তি দিয়ে পুজো করেন, সেই শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছে, ভুলে যাচ্ছি নাকি আমরা? আমরা ভুলে যাবার ছেলে নয়। তো জবাব দেওয়ার সময় এসেছে। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয়নি যে শিবলিঙ্গ নিয়ে যে মন্তব্য হয়েছে সেটা ভুল কি ঠিক, বা ওই মন্তব্যের সাথে আমরা সহমত নয়। বা সায়নী ঘোষ মহাসভা এতদিন হয়ে গেল,
তার বক্তব্যের জন্য ক্ষমা চাইনি। তাই তৃণমূলের বিরুদ্ধে আমরা ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেব। আমরা ভুলে যাচ্ছি না যখন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, বিজেপি কিন্তু সেই মন্তব্য তার দলের সাথে সহমত নয় বলে এখনো কিন্তু জানায়নি। তাই সময় এসছে বিজেপির বিরুদ্ধেও ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেবে। তবে আমরা ভুলে যাচ্ছি না যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা নূপুর শর্মার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলন করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তখন মমতা ব্যানার্জি বলেছিল এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। ঠিক আছে, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাস আন্দোলন করবে। আমাদেরকে দিল্লি যেতে বলেছিল, তো আমাদের এতজনের দিল্লি যাওয়ার টাকা নাই, আমরা সবাই মিলে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাবো। আর যিনি আমাদের দিল্লি যাওয়ার কথা বলেছিল, আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করার পরও জিনার বুকে বাঁধলো না, তার দিকে আমরা কি তাকাবো নাকি? আমরা যেমন আমাদের ভালোবাসার ভক্তির হিন্দু সমাজের কাছে শিব ঠাকুর শিবলিঙ্গ, আমাদের ভালোবাসার ভক্তির মুসলিম সমাজের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভালোবাসার ভক্তির মতো ভাইদের কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদেরকে যারা অপমান করেছে, চাই বিজেপি হোক তৃণমূল হোক, এই যারা অপমান অপদস্থ করেছে তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। হবে তো নাকি ভাই? না ভুলে যাবেন? অনেক ভয় দেখাচ্ছে বিজেপি, তৃণমূলের এখন কোনো অপশন নাই ভাই, ভোটটা চাওয়ার একটাই, বিজেপি চলে আসবে। এটা ছাড়া আর কিছু ভোট চাইবার জায়গা আছে? ৭৫ বছর ধরে আমাদের বোকা বানানো হয়েছে, আর আমাদের লাভ কিছু করেনি। শুধু এ চলে আসবে, সে চলে আসবে, একে আটকাও ওকে আটকাও। সময় এসেছে আপনার লোককে পার্লামেন্টে পাঠান।